আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে বিতর্কিত মুসলিম ওয়াকফ বিল। নিম্নকক্ষ লোকসভায় পাশ হওয়ার 24 ঘন্টার মধ্যে বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায়ও দীর্ঘ বিতর্ক শেষে সহজেই পাশ করা হয়। আশঙ্কার বিষয় হলো এই বিলে ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য রাখার কথা বলা হয়েছে। এছাড়া আরেকটি শর্ত হলো কমপক্ষে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তিরাই ওয়াকফ সম্পত্তি দান করতে পারবেন। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক হয়েছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন রেখে বলেন, ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্যের প্রয়োজন কেন? রাম মন্দির ট্রাস্টে কি কোনো মুসলিম সদস্য আছেন? মুসলিম তো দূরের কথা, আমার মতে কোনো দলিত হিন্দুকেও সেখানে রাখবেন না। প্রস্তাবিত আইন অনুসারে ওয়াকফ হিসেবে চিহ্নিত সরকারি সম্পত্তি সরকারের মালিকানাধীন থাকবে না এবং স্থানীয় কালেক্টর এর মালিকানা নির্ধারণ করবেন। কালেক্টরের পদমর্যাদার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ওয়াকফ হিসেবে দাবি করা সরকারি সম্পত্তির তদন্ত করবেন। বিরোধীর ক্ষেত্রে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে যে কোনো সম্পত্তি ওয়াকফের নাকি সরকারের। এটি বিদ্যমান ব্যবস্থাকে বদলে দেবে, যেখানে ওয়াকফ ট্রাইব্যুনাল এই ধরনের সিদ্ধান্ত নিত। বিরোধী দল এবং মুসলিম সম্প্রদায় এটিকে ওয়াকফ সম্পত্তির উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে। মুসলিমরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে যেসব সম্পত্তি দান করেন সেগুলোই ওয়াকফ সম্পত্তি হিসেবে পরিচিত। স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা হয়। এখন সরকার এই আইনের মাধ্যমে এই কমিটিতে 2 জন অমুসলিমকে রাখার নির্দেশ জারি করল, যাতে সম্পত্তিগুলো দখলের আশঙ্কা তৈরি হচ্ছে। বিতর্কিত এই ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে, যাতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানব না, ওয়াকফ বিল প্রত্যাহার করুন। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদেও পথে নামেন মুসলিমরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় 86 ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 287 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। শনিবার সকালে আল জাজিরা জানায়, ইসরায়েলি বিমান হামলায় অব্যাহত রয়েছে উপত্যকায়। শুক্রবার সারা রাত তারা বিমান থেকে বোমা ও মিসাইল ফেলেছে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। খান ইউনিস শহরে এই হামলায় একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরেও এই রাতে হামলা হয়েছে, তবে শুক্রবার রাতের হামলায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যাতে দেখা গেছে অন্তত 2 জন মানুষ হামলার তোড়ে ছিটকে শূন্যে উঠে আবারও নিচে পড়েছেন। গাজার স্থানীয় সাংবাদিকরা ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে মানুষগুলো ছিটকে আশেপাশের ভবনগুলোর চেয়েও উপরে উঠেছেন ধোঁয়ার কুণ্ডলীর সাথে। এক সাংবাদিক তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল গাজার শিশুদের আত্মার সাথে দেহকেও বেহেশতে পাঠাতে চাইছে। গাজায় প্রথম দফা যুদ্ধবিরতি শেষেই আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে যাওয়ার কথা থাকলেও তারা রাজি হয়নি। এখনও হামাসের হাতে 50 জনের মতো ইসরায়েলি জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের 2 বৃহত্তর অর্থনীতির মধ্যকার বাণিজ্য যুদ্ধ এখন পুরো দমে শুরু হয়েছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক এর আওতায় 34% শুল্ক আরোপের পর চীন শুক্রবার মার্কিন পণ্যের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। চীনের স্টেট কাউন্সিলের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, আগামী 10 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক। এর আগে বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের নতুন শুল্ককে একটি একতরফা উৎপীড়ন বলে আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানায়। প্রত্যাহার না করলে পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ারও হুমকি দেয় বেজিং। এই হুমকির 24 ঘন্টার মধ্যেই এলো বেজিংয়ের নতুন শুল্ক আরোপের ঘোষণা। বেজিং টিকটক বিক্রির অনুমোদন দিলে শুল্ক নিয়ে সমঝোতা করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, তবে বেজিং এতে সায় দেয়নি। পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে 16টি মার্কিন কোম্পানির কাছে রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ বসিয়েছে চীন এবং 6টি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির চীনা পণ্যের রপ্তানি স্থগিত করেছে। মার্কিন ড্রোন নির্মাতা স্কাইডিও সহ আরও 11 মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় রাখা হয়েছে। এছাড়া ওয়াশিংটন দুষ্প্রাপ্য খনিজ রপ্তানির ক্ষেত্রেও আরও বিধিনিষেধ আরোপ করবে বেজিং। বুধবার ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ার বাজারে ব্যাপক দরপতন দেখা দেয়। মার্কিন শেয়ার বাজারে মোট দরপতনের পরিমাণ $2.5 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নাইকি, অ্যাপল ও টার্গেটের মতো বড় মার্কিন কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের প্রত্যেকের শেয়ার মূল্য ইতোমধ্যে 9%-এরও বেশি দরপতন দেখেছে।
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটি রাশিয়ার সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার এই হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহরে জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। নিপ্রোপেট্রোভস্কের গভর্নর সের্হি লিসাক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ফুটপাতে লাশ ও আহতরা পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে দেখা গেছে আকাশে ধোঁয়া উঠছে, তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। নিপ্রোপেট্রোভস্কের গভর্নর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত 50 জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে 30 জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 3 মাসের শিশুও রয়েছে। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন। এদিকে নতুন শর্ত যুক্ত করে ইউক্রেন শান্তি আলোচনাকে আরও পিছিয়ে দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্জি রিয়াভকভ এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সংলাপ চলছে তাতে রাশিয়ার মূল দাবির জন্য কোনো জায়গা রাখা হয়নি। যে সংকটের কারণে এই যুদ্ধের শুরু, সেটি সমাধানের কোনো পথ এই সংলাপে নেই। রাশিয়ার দাবি, দুটো কারণে এই যুদ্ধের শুরু হয়েছে। এক, ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা সংখ্যালঘুদের উপর নির্যাতন। দ্বিতীয়ত, রাশিয়ার আশপাশে ন্যাটোর সম্প্রসারণ। এই দুটি বন্ধের উদ্যোগ নিতে হবে। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে তারা তেহরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে চায় একটি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ যদি সফল হয় তাহলে 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর এই প্রথম দুই দেশ সরাসরি আলোচনায় বসবে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, আমার মনে হয় বিষয়টি দ্রুত অগ্রসর হচ্ছে। অন্য পক্ষ একই রকম চাইছে। আমার মনে হয় তারাও সরাসরি সংলাপ চাইছে। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দীর্ঘসূত্রতার আলোচনার বদলে তারা মুখোমুখি আলোচনায় বসতে চান। এর উদ্দেশ্য হুমকি দূর করা, আর কিছুই নয়। তবে ইরান এখনও এই বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করেনি। যদিও তেহরানের কর্মকর্তারা একাধিকবার তৃতীয় কোনো দেশে পরোক্ষ আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা আভাস দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার বিষয়টিও তাদের মাথায় আছে। গত মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি দিয়েছেন বলে দাবি করেছেন। সেখানে তিনি চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাসের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। চিঠি সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, ইরান ইস্যুতে সমাধান পৌঁছতে চায় ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের সাথে এমন কোনো সমাধানে আসতে চায় যা 2015 সালে ওবামার করা পারমাণবিক চুক্তিকেও ছাড়িয়ে যাবে। আগের চুক্তিকে ইরানকে একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েছিল, তবে ট্রাম্প চাইছে তা পুরোপুরি বন্ধ করতে। তেহরান দীর্ঘদিন ধরেই তার কর্মসূচিকে পুরোপুরি শান্তিপূর্ণ এবং সার্বভৌম অধিকার হিসেবে আখ্যায়িত করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে, যার মাধ্যমে তারা কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরি করতে পারবে। মার্কিন সরকারের ব্যয় কমানো সংক্রান্ত বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব ছাড়ছেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট হওয়ার পর এই পদে আসীন হন মাস্ক। তিনি বিশেষ সহকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের ইলন মাস্কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে অবহিত করেছেন। মাস্কের এই সরকারি নিয়োগটি ছিল 4 মাসের, তবে তিনি 4 মাস কি পূর্ণ হওয়ার আগেই সরে যাবেন নাকি মেয়াদ শেষ করে যাবেন সেটি নিশ্চিত নয়। দায়িত্বটি মে মাসের দিকে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব ছাড়লেও তিনি ট্রাম্প এবং তার বন্ধু ও পরামর্শক হিসেবে থাকবেন। এছাড়া ডিওজির কাজও এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ভ্যান্স। তিনি বলেন, ডিওজির অনেকে কাজ বাকি আছে। ইলন মাস্ক সংস্থাটি ছেড়ে গেলেও এটির কাজ চলতে থাকবে। মৌলিকভাবে ইলন মাস্ক আমার এবং প্রেসিডেন্টের একজন বন্ধু ও পরামর্শক হিসেবে থাকবেন। তবে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প চাইছেন সংস্থাটিতে কার্যকর রাখতে ইলন মাস্ক দায়িত্ব চালিয়ে যাবেন। যদিও ট্রাম্প বা মাস্ক এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এদিকে খরচ কমানোর অজুহাতে ক্ষমতা নিয়ে ট্রাম্প অনেক সরকারি কর্মচারীকে ছাঁটাই করেছেন, যার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। এই নিয়ে বর্তমানে আইনি লড়াই চলছে। এছাড়া খরচ কমাতে দাতব্য সংস্থা ইউএসএআইডির কার্যক্রমও বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।